লাইফ টাইম এরকম অ্যাসেটটার ভ্যালু কেমন মার্কেটে আছে। যদি দেখা যায় আর এই 4,800 চাইতে কমে এটা হয়ে গেল 4,500, আপনি পেলেন যে 4,500 পেলেন, তাহলে এই যে 4,500 পেলেন এটা টেস্ট করার মেথড আছে। আমি IS 36 ডিটেল এখন পড়াচ্ছি না, ওটাতে আপনার হচ্ছে রিকভারি ভ্যালু, তারপরে যে এই প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো এটা করতে হয়। এটাও একটা ইন্টারেস্টিং, ছোট মানে কঠিন কিছু না। IFRS আসলে ইন্টারেস্টিং, পড়লে অনেক মজা। তো এখানে আপনি ওইসব টেস্ট করে পেলেন 4,500। তাহলে এখন বললাম যে এই যে যখন 4,800 আপনি রিভ্যালু করে এটাকে পেলেন 6,000, একটা পেলেন হচ্ছে না 6,000 না বলি, আপনি 5,500 বললাম না, এই যে 4,800 কে একবার পেলেন, এটাকে ভ্যালু করে গেইন দেখলেন যে আপনার জিনিসটার গেইন করছে হচ্ছে, আপনি এই গেইন করলেন সেটা হচ্ছে আপনার 5,500, এটা একটা পেলেন। আর একটা পেলেন না, এটা হচ্ছে যে লস হয়ে গেছে, আপনি মার্কেটে যে ইম্পেয়ারমেন্ট করে লস পেলেন 4,500। তাহলে এই দুইটা সিনারিওতে বলেন তো কি ঘটনা ঘটতে পারে? হ্যাভ এনি আইডিয়া? এটা লস যেটা এটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট লস, আর গেইন হুম, যেটা এটা হচ্ছে রিভ্যালুয়েশন গেইন। ওকে ওকে। তার মানে যেটা হচ্ছে আপনার ইয়ে হবে, যেটা হচ্ছে উনি বলছেন যে যেটা হচ্ছে আপনার ইয়ে হবে, আহ, যেই জিনিসটা হচ্ছে আপনার আহ, এই যে গেইনেরটা বলছে, এটা একটা হচ্ছে গেইন আর এটা হচ্ছে লস, দুইটা তো আর একবার হবে না, যে কোনো একটা হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে গেইনের সময় অ্যাকাউন্টিং এন্ট্রিটা কেউ একজন বলতে পারবেন যে আমি এই যে 2 বছর শেষে আমি এইটা লেটারের একটা কপি করি, কারণ আপনার যেহেতু বুঝাচ্ছি 2 বছরের মাথায় যে বুঝাচ্ছি, সো আমি সরি, আমি যদি এটাকে আপনার ইয়ে করি, বলেন তো এটা কি হবে, বলেন। স্যার লাভ হলে হুম। তাহলে প্রিভিয়াস রিভ্যালুয়েশন লস যদি থাকে সেটাকে আগে কভার করতে হবে। না আমি তো তার রিভ্যালুয়েশন ধর নাই, আগেরটা তো রিভ্যালুয়েশন নাই, এখন আমি কি করব বলেন? তাহলে স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। একেবারে ডেপ্রিসিয়েশন করব না? আচ্ছা, তাহলে হচ্ছে আপনি বলছেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করব, তাহলে এখানে আপনি বলছেন যে না, হ্যাঁ আপনি বলছেন যে সেকেন্ড ইয়ার, তাহলে এটা যদি কপি করে ফেলতাম যে 30 জুন হচ্ছে এই 30 জুন হচ্ছে 2025, 2025-এ 30 জুন যদি হতো, তাহলে আমরা এখানে এই একই ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করতাম, অ্যাকুমুলেটেড ক্রিয়েট করতাম, তাহলে এখানেও 600 600 হতো। তো 600 600 হওয়ার পরে আপনি পেলেন যে আপনার বুক ভ্যালু আছে হচ্ছে আপনার 4,800। তো 4,800 জায়গায় যে দেখলেন যে এইটা হচ্ছে 5,500 হয়ে গেল, তাহলে এই সিনারিওতে এই যে আপনার মেথডটা আপনি এখন চুজ করলেন রিভ্যালুয়েশন মেথড, রিভ্যালু করে দেখলেন, আপনি অ্যাকাউন্টিংটা করার সময় রিভ্যালু করলেন, হ্যাঁ, রিভ্যালু করে আপনি রিভ্যালুট করলেন, হ্যাঁ, ভ্যালুট করে তখন আপনি যে যে 5,500 পেলেন, এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে, কেউ একজন বলেন। স্যার ডেবিট হবে আপনার অ্যাসেস্ট অ্যাডজাস্টমেন্ট ডেবিট, আর হচ্ছে রিভ্যালুয়েশনের অ্যাকাউন্টিং জন্য। এন্ট্রি বলেন, আমি অ্যাকাউন্টিং এন্ট্রি জানতে চাচ্ছি, আপনি বলেন, আপনি বলেন, আমি লিখবো এখানে অ্যাসেট ট্যাসেট না, এখানে দেয়া আছে ইকুইপমেন্ট দেয়া আছে, এটা বলেন, এটা দিয়ে বলেন, এখানে যা আছে এটা এক্সাম্পল আকারে বলেন, হ্যাঁ। তাহলে ইকুইপমেন্ট ডেবিট ইকুইপমেন্ট হবে স্যার 800 টাকা। ইকুইপমেন্ট ডেবিট হবে, ইকুইপমেন্ট ডেবিট হবে হচ্ছে ডেবিট 800 টাকা, 800 টাকা, তাই তো? আর ক্রেডিট হবে কি? ক্রেডিট হবে রিভ্যালুয়েশন হচ্ছে সারপ্লাস। রিভ্যালুয়েশন সারপ্লাস বা রিজার্ভ। হ্যাঁ, রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন সারপ্লাস, সারপ্লাস আর রিজার্ভ। তারপর রিজার্ভ যাই বলেন, হ্যাঁ, রিজার্ভ। তো এই যে রিভ্যালুয়েশন রিজার্ভ যে আসলো 800 টাকা, এইটা এখন যাবে কোথায়? এটা এটা স্যার এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ডেবিট হয়ে যাবে, এইখানে যে আগের ব্যালেন্সের সাথে এই যে হুম 600, হুম। এই বর্তমানের ডেবিট ব্যালেন্স হচ্ছে ডেপ্রিসিয়েশন সহ। তার আর মানে আগে ইকুইপমেন্ট ডেবিট 1200। না, ইকুইপমেন্ট ডেবিট না করে কি করব এখানে বলেন, আপনি বলছেন এটা এখানে কি স্যার করব? না হলে ওই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্যার। আচ্ছা আচ্ছা, এবার যেটা আমাদের ইয়ে সাহেব বলছে, আহ, আহ, সাইদুল ইসলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, সাইদুল সাহেব বলছে এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং আপনাদের খেয়াল করতে হবে, যখন 4,800 থেকে 5,000 হলো, তখন একটা ঘটনা ঘটলো, যদি গেইনটা হয়ে এমন হতো যে 5,500 না, এটা হয়ে গেছে 7,000, তাহলে কি হতো? তার একটা ক্যাপিটাল গেইন থাকতো আর কি। হুম। তাহলে এখন দেখেন ট্যাক্সেও কিন্তু সেম ঘটনা ঘটে, ট্যাক্সেও কিন্তু যে কোনো ইকুইপমেন্টের, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে ওই ইকুইপমেন্টের রেভিনিউ গেইন এবং এই ইয়ে গেইন আলাদা বলে থাকে।
এটা বলেন, এই যে এই 5,500 হলে কি এটা ঠিক আছে? এই যে 5,500 হলে তো আমরা 5,500 হলে 800 না 700 হয়, আপনার এটা 700 হয়, হ্যাঁ 700 হয় না, হ্যাঁ 700। তাহলে এই যে 700 করলাম, এই অ্যাকাউন্টিং এন্টিটি ঠিক আছে কিনা, প্রথম কথা হচ্ছে ঠিক আছে কিনা, এই যে ওকে অর নট, বলেন। এটা কি অ্যাকাউন্টিং এন্ট্রি ঠিক আছে? আমার তো মনে হয় না স্যার। কি হবে বলেন তো? ইকুইপমেন্ট অ্যাকুমুলেটেড অ্যাডজাস্টমেন্ট দিলে কেমন হয় স্যার? না, অ্যাকুমুলেটেড আমরা ডিপ্রিসিয়েশন দিলে হবে না ডেবিট ভাই। আর প্রফিট অ্যান্ড দিলে লসটা ক্রেডিট দি- হওয়া উচিত স্যার। জি জি, দিলে হবে না, সেটা হচ্ছে আপনি তো মন মতো আমরা বলতে পারেন, ইকুইপমেন্ট নতুন হেড তো আমরা আনতে পারি না, তো আইএফআরএস অনুযায়ী কি হবে, বা আমরা নর্মালি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী কি করি, আইএফআরএস যদি নাও আমরা ধরি, তাও তো আমাদের একটা হিসাব আছে, কিন্তু আমরা যদি এই নিজের মতো করে তো খামখেয়াল অনুযায়ী অ্যাকাউন্টিং হেড বানাইতে পারবো না। তো সেই জন্যই বলা যে এটা কি হয় বলেন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডেবিট আর প্রফিট ওকে, অ্যান্ড লস ক্রেডিট হওয়া উচিত স্যার। এক্স্যাক্টলি এটাই হচ্ছে, এটাই হবে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ডেবিট এন্ড ক্রেডিট। কিন্তু একটু আগে যে এন্ট্রি বলছিলাম ওইটা এবার যদি বলি, এটা তো গেল হচ্ছে এই যে 4,800 দিয়ে, খেয়াল করেন এই 4,800 থেকে আপনার হয়ে গেল হচ্ছে 5,500, কিন্তু 4,800 থেকে যদি 7,000 হয় তখন কি হবে? তখন কি সেম জিনিস ঘটবে বলেন তো? আর তখন স্যার ওই অ্যাসেটটা 1,000 টাকা, ওই 1,000 টাকা এক ওইটা হাজার টাকা রিভ্যালুয়েশন হলো স্যার। 1,000 টাকা অ্যাসেট বাড়বে আর কি। 1,000 টাকা অ্যাসেট বাড়বে। জি স্যার। আচ্ছা, মানে তাহলে এন্ট্রিটা কি করবো বলেন তো, এন্ট্রিটা বলেন আমাকে কাইন্ডলি একটু। অ্যাসেট ওই ইকুইপমেন্ট ডেবিট হবে 1,000 টাকা, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে 700 টাকা। ইকুইপমেন্ট ডেবিট হবে 1,000 টাকা। জি স্যার। ওকে, হ্যাঁ, আর আর রিভ্যালুয়েশন রিজার্ভ আর সারপ্লাস হচ্ছে 1,700 টাকা। 1,000 টাকা কেন, কোন লজিকে করলেন? স্যার যেহেতু এখানে আমার কস্ট ভ্যালু ছিল 6,000 টাকা, হুম আর আমার টোটাল ই হচ্ছে 7,000 টাকা বর্তমান ভ্যালু। হুম হ্যাঁ, বর্তমান হুম ভ্যালু 7,000 টাকা হওয়াতে আমার এখানে স্যার 1,000 টাকা আমি স্যার ইকুইপমেন্টকে বাড়িয়ে দিলাম। হুম। আচ্ছা, উনি সুন্দর করে উনি বুঝতে পারছে, উনি সিনিয়র মানুষ, জানে, আপনাদেরকে বুঝাই দিয়ে, হ্যাঁ এই সাইদু সাহেব থ্যাংক ইউ, আপনি একদম রাইটলি বলছেন, হ্যাঁ। এখন দেখেন, যখন আমি এই যে 6,000 টাকা ছিল আমার ইনিশিয়াল, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, ইনিশিয়াল কস্টে ছিল 6,000, তো ইনিশিয়াল কস্ট ছিল 6,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করছি হচ্ছে টোটাল 2 বছর ধরে, ডেপ্রিসিয়েশন চার্জ করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,200 টাকা হয়েছে 48। তো যখন এই 5,500, এই এই 5,500 যখন ধরেছি, তখন অনলি দিস ইজ রাইট বিকজ এটা এই বাড়ছে কত, 4800 থেকে 5,500। তো এই 4800 থেকে 5,500, 5,600, 5,700, 5,800, 900, 6,000 পর্যন্ত, যদি 6,000ও হতো, যদি আমি এখানে 6,000ও করতাম, খেয়াল করেন, ইফ ইট ইজ 6,000, যদি 6,000 হতো, ধরলাম যে আবার নতুন করে কত আসছে, 6,000 আসছে, তখন এই 1,200 টাকা, তখন লিখতাম কত এখানে, 1,200 টাকা, এটা পর্যন্ত ঠিক ছিল, ঠিক আছে, এই 1,200 টাকা পর্যন্ত ইট ওয়াজ ওকে। বাট যখনই এই 6,000 থেকে 7,000 হলো, তার মানে ইনিশিয়াল 6,000-এর থেকেও বেড়ে গেল, তখন এইটার আসলে রিয়েল সেন্সে ক্যাপিটাল গেইন চলে আসছে, তখন এই 6,000 থেকে 7,000 ডিফারেন্স, এই যে সাইদু সাহেব রাইটলি বলছে, এইটা হচ্ছে আপনার এই 1,000। আর তাহলে এখানে আমি টোটাল, আমার এখানে ছিল 7,000, হয়েছে টোটাল আসলো কত, 7,000 আর 4800, এটার গ্যাপ কত, 7,000 থেকে 800, এটার গ্যাপ কত আসে, এটা দুটো বিয়োগ করলে কত আসে, 7,000 থেকে 4800 বাদ দিলে 2,700 আসে। টোটাল রিভ্যালুয়েশন গেইন 2,700, কিন্তু তার ভিতরে 1,000 হচ্ছে বেসিকলি ক্যাপিটাল গেইন, ওইটা আমার ইকুইপমেন্ট ডেবিট করতে হবে, অর্থাৎ ইকুইপমেন্টের ভ্যালু বাড়া দিতে হবে। আর এই পর্যন্ত যতটুকু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করে আসছিলাম, ওইটা আমার হচ্ছে হবে ডেবিট। এন্ড কোশ্চেন হচ্ছে এখানে স্যার একটা এটা মজার ব্যাপার, 2,200 হবে স্যার। এখন 2,200, এটা এটা না, এই যে এটা 2,200 হবে না, তাহলে ঠিক আছে, এটা 2,200, 2,700 না, সরি 2,200, 2,200 হলে কত হয় এখানে, এটা 1,200, মিলতেছিল না, রাইট, ওকে থ্যাংক ইউ। তো এখন তাহলে দেখেন, তাহলে আমার এখন যদি এমন হয় যে আমি 6,000 টাকায় মেশিনটা কিনেছিলাম, 2 বছর ডেপ্রিসিয়েশন চার্জ করে এটার ভ্যালু আসছিল 4,800, এখান থেকে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করার পর 4,800 আসছিল, কিন্তু আমি মার্কেটে যে এটার ভ্যালু পাচ্ছি এখন 7,000, তাহলে সর্বোচ্চ আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে পর্যন্ত চার্জ করে আসছিলাম, এটা ডেবিট ছিল, ক্রেডিট ছিল 2,200, 1,200, এটা ডেবিট করে নীল করে ফেললাম, এর বেশি তো আর করার সুযোগ নেই, কারণ আপনি ভ্যালুই ছিল 6,000,
চার্জ করছেন 1200, হয়েছে হচ্ছে 4800। তাহলে এই যে ক্রেডিট করছিলেন দুইবার, এইবার একবার 600, এই একবার 600, দুইটা ক্রেডিট করছেন, এর চেয়ে বেশি তো ডেবিট করার সুযোগ নেই। তাহলে আপনি ডেবিট করে ফেলেন হচ্ছে 1200, এই 6 6 12, তাহলে বাদ বাকিটা হচ্ছে ইকুইপমেন্টের ভ্যালু বেড়ে যাবে। সো আজকের দিনে যদি ব্যালেন্স শিট করি, তাহলে আমি এই যে একটু আগে দেখাচ্ছিলাম যে একটা জায়গায়, কোন জায়গায় দেখাচ্ছিলাম, বছর শেষের ব্যালেন্স শিটের যে জায়গাটা দেখাচ্ছিলাম, কোন জায়গায়, যে 6000 মাইনাস 1200 বাদ দিয়ে দেখাচ্ছিলাম, যে সেইটা আপনার হয়ে যাবে তখন কত, তখন এটা হয়ে যাবে হচ্ছে জিরো। একটা জায়গায় এই যে এখানেই দেখাচ্ছিলাম। তাহলে আমি আজকে যদি আমার এখন ব্যালেন্স শিট করি, তাহলে এটার মেশিন ইকুইপমেন্টের ভ্যালু আসবে হচ্ছে 7000, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন জিরো, আর হচ্ছে আমার রিজার্ভে চলে যাবে আপনার হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি পার্টে চলে যাবে হচ্ছে 2200। ঠিক আছে, তো এই 2200 টাকা দুই জায়গায় হিট করে, কেউ বলতে পারবেন যে কোথায় কোথায় হিট করে? প্রথম বছর, যে বছরে আমরা রিকগনাইজ করলাম, সেই বছর দুই জায়গায় হিট করে, কোন জায়গায় বলেন? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এবং ইকুইটিতে। প্রফিট এন্ড লসে কোন কোন জায়গায় পড়বে? প্রফিট এন্ড মেইন জায়গায় না অন্য কোথাও? না স্যার, এটা বটম মানে Other comprehensive, কম্প্রিহেন্সিভ হেডটার other নাম কি? comprehensive income. আদার ইনকাম হিসেবে। আদার না, আদার ইনকাম না, আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আদার হ্যাঁ, আদার কম্প্রিহেন্সিভ। ইনকাম এবং আদার কম্প্রিহেন্সিভ ইনকাম ডিফারেন্স আছে, রাইট। তাহলে আমি দেখেন, আপনারা চমৎকার করে এই জিনিসটাই যদি আবার রিক্যাপ করেন, যদি পুরোটা বুঝেন, তাহলে কিন্তু একই সঙ্গে IAS 16, IAS 36 সবগুলো হয়ে গেল। কেন? এবং সঙ্গে সঙ্গে আমরা আবার OCI-টাও শিখে ফেললাম। OCI মানে হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এই যে আমরা স্কোয়ারটাই যদি দেখি, দেখেন স্কোয়ারটাই, এবার স্কোয়ার দেখা যায় না? যাচ্ছে স্যার। ওকে, জি স্যার, খুব দেখা যাচ্ছে। খুব হালকা আমরা আস্তে আস্তে করে ডিসকাস করছি, যে সবাই যেন খুব ভালো করে বুঝতে পারেন। এবার দেখেন, এই যে স্কোয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট গেল, এবার হচ্ছে আমি এই, এবার দেখবেন প্রথমে গ্রস রেভিনিউ লেস ভ্যাট নেট রেভিনিউ COGS, কস্ট অফ গুডস পেলেন, তারপর গ্রস প্রফিট। গ্রস প্রফিটের নিচে অপারেটিং এক্সপেন্ডিচার বাদ দিবেন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফাইন্যান্স কস্ট বাদ দেওয়ার পরে আদার অপারেটিং ইনকাম। প্রথমে আমাদের সাইদুল সাহেব যেটা বলছিল, সেটা হচ্ছে ধরেন আপনি কোনো ওয়েস্টেজ সেল করছেন, অর্থাৎ আপনার এই কি বলে, আমাদের পুরনো মেশিন সেল করছেন, সেটা এখানে আসবে। অথবা আপনি ধরেন পুরনো পুরনো মেশিন না, আপনি এটা সেল করছেন হচ্ছে আপনার বস্তা, আপনার কার্টুন, এগুলো সেল করে ফেলছেন, যেগুলো অলরেডি, যেগুলোর খরচ ইনভেন্টরির ভিতরে ঢুকে গেছে। কারণ আপনি তো যখন ইনভেন্টরি কিনেছেন, তখন বস্তা সহই কিনেছেন, কার্টুন সহই কিনেছেন। যখন আপনি এটাকে ওয়েস্টেজ হিসেবে ডিক্লেয়ার করেছেন, আপনার প্রোডাকশনে যে দেখা গেছে যে 10 কেজির জায়গায় আপনি 9 কেজি 700 গ্রাম পাচ্ছেন, 300 গ্রাম ওয়েস্টেজ ডিক্লেয়ার করে আপনি এটাকে কস্ট অফ গুডস সোল্ডে চার্জ করছেন, ওইটাকে আপনি নর্মাল লস হিসেবে ডিক্লেয়ার করছেন। কিন্তু ওই 300 300 গ্রাম যে নষ্ট হয়েছে, ওটা একটা স্যালভেজ ভ্যালু, মার্কেটে বিক্রি করে কিছু টাকা পেয়েছেন। এ ধরনের যত রকম ইনকাম, এটাকে বলা হচ্ছে আদার ইনকাম, যেটা প্রথম সাইদুল সাহেব বললো। কিন্তু একটু আগে যে গেইনটা পেলাম, এই গেইনটা আনরিয়ালাইজ গেইন, সেটা যাবে এই যে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, এই যে এই যে এই হেডে যাবে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। ঠিক আছে, এই যে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম এই হেডে যাবে। এখন কি পুরো জিনিসটা বোঝা গেল কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝতে জি স্যার। পারছি। তা আমি কি প্রত্যাশা করতে পারি যে আমি আপনাদেরকে এই ক্লাস শেষ করে IAS 36 এর একটা ভিডিও দিব, IAS 8 এর একটা ভিডিও দিব, আর হচ্ছে IAS 16 এর একটা ভিডিও যাবে। তা আপনি নেক্সট সপ্তাহে দেখা করার আমাদের ক্লাসের আগে এটা দেখলে, এই যে বারবার যে ডিসকাশন করলাম, তার সবগুলো কিন্তু হয়ে গেল। ধরেন আপনারা যারা কাজ করেন, যেমন সাইদুল সাহেব একটা কোম্পানির হেড অফ ফাইন্যান্স, ওনার এখানে কিন্তু যদি উনি ডিপলি দেখে, তাহলে দেখা যাবে যে, আমি শিওর উনি যেটা পাবে সেটা হচ্ছে, এই কোম্পানিটা যদি 10 বছরের পুরনো অর্গানাইজেশন হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি তার অ্যাসেটের ভিতরে এরকম পাবে যে অ্যাসেট গুলো আমরা কোন ভ্যালু, স্পেশালি স্পেশালি আমরা দেখা যায় যে যখন আমরা কোনো অ্যাসেটকে রিভ্যালু করতে যাই, সেটা সাধারণত আমাদের ল্যান্ড থাকলে এটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ বিল্ডিং, নর্মালি বিল্ডিং ইকুইপমেন্ট, এগুলো কি হয়, এটা কেনার পরে ইউজ করার কারণে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করে বুক ভ্যালু যেটা থাকে, এটা খুব একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স পাওয়া যায় না। কিন্তু ল্যান্ড গুলো যদি কেউ, ধরেন আমি কল্লোলে কাজ করতাম, আমি আপনার সিম্পল এক্সাম্পল দিই, কল্লোলে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম। কল্লোলের 72 সাল থেকে তারা ব্যবসা করে, তেজগাঁয়ে ল্যান্ড আছে। এখন তেজগাঁয়ে ল্যান্ড আমি ধরলাম, অনেক অ্যাপার্টমেন্ট আছে তেজগাঁয়ে, একাধিক ল্যান্ড আছে, আপনার হচ্ছে বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে আছে, উত্তরায় আছে। এখন তেজগাঁয় আপনার এটা হচ্ছে, তেজগাঁর ল্যান্ডটা বিক্রি হয় হচ্ছে
ওই ওয়ার্কস মিনিস্ট্রির আন্ডারে, তো এটাকে সালামি বলে আর কি, মানে লিজ প্রসেসে 100 বছর লিজ দেয়, বাট ওটা আমরা লিজ পারচেজ হিসেবেই দেখানো হয়। তো দেখা গেল যে গভর্নমেন্টকে আপনি যখন আপনি লেটসে 80 সালে এটা কেনা হয়েছে, কাঠা প্রতি হয়তো দেখাইছে হচ্ছে লেটসে 5 লাখ টাকা। এখন তেজগাছি কাঠার দাম আসছে 4 কোটি টাকা। তাহলে এখন আপনি বলেন যে কল্লোলের যেগুলো বিল্ডিং আছে, ফ্যাক্টরি আছে, ইকুইপমেন্ট আছে, এগুলো তো নর্মাল ডেপ্রিসিয়েশন চার্জ করেই গেছে, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু তার ল্যান্ড গুলো 5 লাখ টাকা করে ভ্যালু দেখানো আছে, কোনো জায়গায় 10 লাখ দেখানো আছে গুলশানের গুলো, রিয়েল ভ্যালু চলে আসছে 4 কোটি 5 কোটি টাকা কাঠা। তাহলে এই দীর্ঘদিন ধরে যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এভাবে থাকতো, তাহলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে প্রপার টু রিফ্লেকশন অফ দ্য কোম্পানি আসতো না। যে কারণে আপনার হচ্ছে এটাকে রিভ্যালু মেথড, স্পেশালি যাদের ল্যান্ড আছে। তবে এখানে একটা কথা খুব গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করেন, মনে রাখতে হবে, সেটা হচ্ছে লেটস সে কল্লোলের একটা ল্যান্ড আছে তেজগাঁতে, একটা আছে হচ্ছে উত্তরাতে, একটা আছে হচ্ছে ধরেন আপনার বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে, আর একটা ল্যান্ড আছে নোয়াখালীর কোনো মানে চর অঞ্চলে। তো ওইখানে হচ্ছে কি নদী ভাঙন এরিয়া অথবা জলাবদ্ধ যখন ছিল, ভালো কৃষি জমি ছিল, দামি জমি ছিল, পরবর্তীকালে সিনারি চেঞ্জ হয়েছে, নদী প্রতি বছর ভেঙে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার এখানে কোনো প্রোডাকশন কমে গেছে, বিভিন্ন ঝামেলা, মানে ওইটার আর উপযোগিতা নাই। তখন এইটার কি এই ইম্পেয়ারমেন্ট টেস্টে যে দেখা যাবে না যে ওই অ্যাসেটটার আসলে ভ্যালুটা যদি দেয়া ছিল ধরেন 20 লাখ টাকা, 20 লাখ টাকার ভ্যালু 20 লাখ টাকা নাই, এটা হয়ে গেছে 6 লাখ টাকা বা 8 লাখ বা 10 লাখ, 12, ধর 20 লাখ টাকারটা হয়ে গেছে 18 লাখ। তাহলে কল্লোল কি করতে পারে যে যে তিনটা ল্যান্ডের দাম বাড়লো সেটাকে রিভ্যালুয়েশন দেখায় দাম বাড়ায় দিল, আর যেটার ভ্যালু কমালো, কমে গেছে 20 লাখ থেকে 18 লাখ বা 20 লাখ থেকে 16 লাখ হয়ে গেছে, এই 4 লাখ টাকা আর ইম্পেয়ারমেন্ট করার চেষ্টা করলো না, বা এটাকে নেগেটিভ রিভ্যালুয়েশন করে নেগেটিভ গ্রোথ দেখালো না। এটা যদি না দেখায় তাহলে এটা কি IAS 16 সাপোর্ট করে কি করে না? ধরেন আপনি চারটা অ্যাসেট, চারটা ল্যান্ডের তিনটা রিভ্যালু করলেন, একটা করলেন, একটা অ্যাজ ইউজুয়াল হিস্ট্রিক্যাল কস্ট লিখে দিলেন, এটা কি সম্ভব কি সম্ভব না? স্যার এটা স্যার এটা তো আইএফআরএস সম্ভব এ না মনে হয়। কম্পারেবল না স্যার। কোনো একটা কারণ করলে গ্রুপে করলে সবগুলোই করতে পুরোটাই হবে। করতে হবে স্যার। হ্যাঁ, এটা IAS 16 বলা আছে, যখন আপনি কোনো পার্টিকুলার অ্যাসেট গ্রুপ নিয়ে কাজ করবেন, ওই গ্রুপের সমস্ত অ্যাসেট গুলো করতে হবে, রাইট? আপনারা অলরেডি জানেন। তো এটা আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করলাম। আমার আমার ধারণা যে আপনারা অনেক কিছু জানা জিনিসও অনেক অনেক কিছু জানেন, অনেক কিছু হয়তো ইয়ে করেন নাই, চিন্তা করেন নাই, বাট এখন এটা দেখতে পেলেন। তাহলে আমরা মোটামুটি ভাবে ওখান থেকে সব দেখলাম, এখন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখি, কারণ ওটা তো এতক্ষণ আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো বোঝার জন্য ওখানে গেলাম। তাহলে এই প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টে এখানে আছে, আর রিএস্টেটেড করার কারণ কি বলেন তো? রিএস্টেটেড করার কারণ ছিল কি? নিশ্চয়ই এই পলিসি নোটে আমি তার নোটে পাবো কোনো একটা জায়গায় যে তার কোনো একটা ভুল ছিল, ভুল থাকার কারণে, যেমন প্রথম নোটটা হচ্ছে সব সময় যেটা হয় যে কর্পোরেট কর্পোরেট প্রোফাইল থাকে, গ্রুপের কি কি অবস্থা, কি কি নাম, কবে ইনকর্পোরেটেড, কয়টাই যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি, কেনিয়া, তারপর হচ্ছে লাইফ সায়েন্স, এবং হচ্ছে ফিলিপাইন্সে আছে। তারপরে যে ন্যাচারাল বিজনেস হচ্ছে রিপোর্টিং এন্টিটি, সাবসিডিয়ারিজ, এগুলো সব বলা আছে। বেসিস অফ প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা বলা আছে IAS IFRS। হ্যাঁ, এবং এখানে বলাই আছে যে দা দিস কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এট দ্য এন্ড অফ ইয়ার ended 30th June 2023 has been prepared in accordance with the International Financial Reporting Standard IFRS and International Accounting Standard IAS as adopted by Financial Reporting Council। এটা আগে লেখা হতো as adopted by ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এটা হচ্ছে 84 সাল থেকে 2019 সাল পর্যন্ত আইসিবি এটা করতে, এখন এফআরসি করে। দ্য কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী এটা মেনটেন করছে। দ্য বিজনেস, যেহেতু লিস্টেড কোম্পানি, দ্য বাংলাদেশ, যেহেতু লিস্টেড কোম্পানি, এটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রুলও মানতে হয়। দ্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রুলস 2022 অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015, এটা দুইটা না বললেও হয়তো, হ্যাঁ লাগবে এটা। দিস কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন অ্যাক্রুয়াল বেসিস, তার মানে ক্যাশ বেসিস যে করা যাবে না। IAS IFRS এর কনসোলিডেট, আমি যে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রথম দিন পড়িয়েছিলাম আপনাদের ক্লাসে, সেখানে বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নর্মালি এখন আপনি কোনোভাবেই অ্যাক্রুয়াল বেসিসে করতে হবে, ক্যাশ বেসিস করতে পারবেন না, এটাও বলে দিল। দ্য কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 30th June 2023 ওয়ার অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস অথরাইজ ফর ইস্যুড। এই যে এই কথাটার মানে কেউ বলতে ব্যাখ্যা করতে পারবেন? নেক্সট দিন লাগবে এটা, নেক্সট দিন যখন আমরা IAS 10 পড়বো তখন লাগবে। এটা কি বলেন তো, এটা কি বলছে এখানে? একটু বুঝিয়ে দেন আমাকে।
হচ্ছে স্যার যে এজিএম যে হয়, হুম এজিএম এ এটা অ্যাপ্রুভ হবে আর কি বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। হুম হুম সেটা হচ্ছে সেকেন্ড 22 অক্টোবর 2023 তে এটা অ্যাপ্রুভ হয়েছে। উম, আচ্ছা, ওকে। আসলে এই কথাটা দুইবার অ্যাপ্রুভাল হয়, আমি বলি আপনাদেরকে। এজিএম এর মূলত চারটা এজেন্ডা থাকে। এজিএম এর কমন এজেন্ডা চারটা। ফার্স্ট অফ হচ্ছে অ্যাপ্রুভাল অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এজিএম এ অ্যাপ্রুভ করতে হয়, এক। সেকেন্ড হচ্ছে অ্যাপ্রুভাল অফ দ্য ডিভিডেন্ড, অ্যাপয়েন্টমেন্ট অথবা রিঅ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর। ফার্স্ট টাইম হলে অ্যাপয়েন্টমেন্ট হয়, সেকেন্ড টাইম যদি সাবসিকুয়েন্ট হয় তাহলে রিঅ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর হয়। আরেকটা হয় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, সরি, সিলেকশন অথবা ইলেকশন অফ ডিরেক্টরস অ্যান্ড রিঅ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টরস, অর্থাৎ ডাইরেক্টর সিলেকশন অথবা ইলেকশন অথবা রিএলেক্টেড হয়, অডিটর হয়, এই আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভাল, ডিভিডেন্ড হয়। এই চারটা এজেন্ডা থাকে, আর এনি আদার বিজনেস থাকে, ওইখানে হয়তো কিছু মিসেলিনিয়াস আলাপ করা যায়। তো একটা জিনিস খেয়াল করবেন, যে যে কোনো কোম্পানির ফাইনাল অ্যাপ্রুভাল অথরিটি হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং, অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডার। বোর্ড মিটিং এ যেটা অ্যাপ্রুভাল বলে, এই অ্যাপ্রুভালটাকে অ্যাকাউন্টিং টার্মিনোলজি থেকে বলে হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী অ্যাপ্রুভ বলা থাকলেও মূলত হচ্ছে আহ, আপনার এটা অথরাইজ বা অথেন্টিকেট হয়। মানে এই যে বোর্ড অফ ডিরেক্টর কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল না, তারা এটাকে অথরাইজ ফর ইস্যু বা অথরাইজ করে অথবা অথেন্টিকেটেড করে। ফাইনালি এজিএম এ যে অ্যাপ্রুভ হয়, এইটা নিশ্চয়ই একটা এজিএম ডেট ছিল, যেহেতু অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এখানে এজিএম এর কিছু বলা নাই। বাট অ্যানুয়াল রিপোর্টে আপনি পাবেন যে অ্যানুয়াল জেনারেল মিটিং এর নোটিশ ডিক্লেয়ার হয়েছে, এইটাই যদি আবার দেখেন উপরে পাবেন। হ্যাঁ, তো যাই হোক, এটা আপনি মাথায় রাখেন যে আহ, যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বছরের শেষে একটা বোর্ড মিটিং ডেকে আলাপ আলোচনা করে অথরাইজ টু ইস্যু, অথরাইজ ফর ইস্যু অথবা আপনার অথেন্টিকেটেড করে এজিএম এ পাঠায়। সো জাস্ট এটা দেখলাম। বেসিস অফ মেজারমেন্ট, ফাংশনাল অ্যান্ড প্রেজেন্টেশন কারেন্সি, এটা কমন, আমি প্রথম দিন আইএস ওয়ানে বলছিলাম। এস্টিমেট অ্যান্ড জাজমেন্ট, এটা গোয়িং কনসার্ন। সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসি থাকে। বেসিস অফ কনসলিডেশন, সাবসিডির সাথে কিভাবে করে, এখানে বলা আছে কত পার্সেন্ট হোল্ডিং। যেমন এইটা ফার্মাসিউটিক্যালস কেনিয়ারটা 100% হোল্ড করে, কিন্তু লাইফ সায়েন্সের হচ্ছে 99.95%, তার মানে কিছুটা মাইনরিটি ইন্টারেস্ট বা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আছে। আর এই স্যামসাং ফার্মা ফিলিপিন্স, এটা হচ্ছে 99.998, মানে এখানেও কয়েকটা শেয়ার হয়তো লোকাল কাউকে দেয়া আছে। ওদের দেশে আইন হয়তো সাপোর্ট করে না 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এই জন্য লোকাল কাউকে একটা দুইটা শেয়ার দিয়ে রেখেছে। ওকে, তারপরে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, একটু আগে যেটা বললাম, যে এই যে 0.002% নন কন্ট্রোলিং, এটাকে আগে বলা হয়তো মাইনরিটি ইন্টারেস্ট, এখন নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বলা হয়। এটা পেলাম। ইকুইটি অ্যাকাউন্টেন্ট ইনভেস্টিস, এটা হচ্ছে IS 28 অনুযায়ী, এটা আপাতত বললাম না। কারেন্ট ভার্সেস নন কারেন্ট ক্লাসিফিকেশন, ওই যে বললাম যে আপনার অ্যাসেট এবং লাইবিলিটিকে 1 বছরেরটাকে কারেন্ট এবং 1 বছরের উপরের টাইমটাকে নন কারেন্ট বলে। প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, যেটা একটু আগে বললাম। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, একটু আগে বলছি যে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, এগুলো সব আপনাদেরকে বলে ফেলছি। ইনিশিয়াল রিকগনিশন এন্ড মেজারমেন্ট, একদম এটা আমরা এক্সাম্পল দিয়ে দেখেছি। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, ডেপ্রিসিয়েশন, এগুলো সব আমরা দেখেছি। হ্যাঁ, দেখে আমরা এই রেটটা তুলে দিয়েছি, বিল্ডিং এর কত, প্ল্যান্ট ইকুইপমেন্ট কত। ডি রিকগনিশন, এটাও আমরা আলাপ করছি যখন ডিপ্লিশন হয়। ইনটেনজিবল অ্যাসেট IS 38, এটা আপাতত বললাম না। এখন এই প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট ইন ট্রানজিট, যেটা হচ্ছে যে ওই যে একটু আগে বললাম যে অ্যাসেটটা এখনো পৌঁছায়নি, ওইটা ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, বা এটাকে ইকুইপমেন্ট ইন ট্রানজিট এই নামে করা হয়। এই যে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটাও আলাপ করছি। ইম্পায়ারমেন্ট অলরেডি আলাপ করেছি। ইনভেস্টমেন্ট প্রপার্টি অন্য আইএস, এখানে ইস্যু না, ফরেন। আমি যা যাচ্ছি যে কোন জায়গাটায় আছে, যে কেন এটাকে আপনার রিএস্টেট করতে হলো, নিশ্চয়ই কোন একটা জায়গায় আছে যে এই ভুলটা আসছে, এই নোটটা থাকবে। আপনি টোটাল নোট যদি দেখেন, কোনো একটা জায়গায় আপনি পাবেন যে এইটা নিশ্চয়ই কোনো একটা ভুল অথবা পলিসি চেঞ্জ হয়েছে, যে কোনো একটা কারণে রিএস্টেটেড করতে হয়েছে। ঠিক আছে, সো এটা আপনি খুঁজলে পাবেন। আপনারা একটু খুঁজে নেক্সট ক্লাসকে আমাকে জানাবেন, আমিও প্রয়োজন দেখবো। বাট আপনাদের হোম টাস্ক দিলাম যে কেন রিএস্টেটেড হলো। নিশ্চয়ই এখানে কোনো আপনার হচ্ছে ইয়ে হয়েছে, আপনার আইদার কোনো পলিসি চেঞ্জ হয়েছে অথবা আপনার কোনো ইয়ে হয়েছে। ঠিক আছে, সো আপনারা কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি ভালো করে পড়েছিলেন? তাহলে কিন্তু আপনাদের বোঝার কথা, মানে অনেক কিছু এখানে শেখার আছে। তো যাই হোক, নোট 4 পেলাম। নোট 4 এর সাথে, এটা নোট 4 না, আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট শিডিউল। তার মানে ব্যালেন্স শিটে আমি পাবো প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, তারপরে পাবো হচ্ছে আপনার ইয়ে পাবো ওই নোটস, এবং শেষে আমরা এরকম একটা পাবো, এই যে 39, এই যে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের একটা ডিসপোজাবল শিডিউল পাবো। ঠিক আছে, এখানে দেখেন কতগুলো,
প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট কস্ট ছিল কত, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, রিটেন ডাউন ভ্যালু কত, সেল করলে কতটুকু সেল করছে, গেইন অর লস হয়েছে কিনা, এটা ডিটেইল ক্যালকুলেশন। হ্যাঁ, আর হচ্ছে একটা শেষে পাবো আমরা একটা, যেটা বললাম এই যে এটা একটু অন্য ফরম্যাটে আছে, মানে এটা রোটেট করা যাচ্ছে না, এরকমই দেখবেন এখানে হয়। এখানে সমস্ত ফ্যাক্টরিজ গুলো, ফ্যাক্টরিসে কি কি আছে, হেড অফিসে কি কি আছে, এগুলো ফ্যাক্টরি। অ্যাসেট শিডিউলটা স্যার। হ্যাঁ, অ্যাসেট শিট, ওইটাই তো তিনটা জিনিস: ল্যান্ড, বিল্ডিং, বাউন্ডারি ওয়াল, প্ল্যান্ট প্রপার্টি, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ফার্নিচার এন্ড ফিকচার, অফিস ইকুইপমেন্ট, কম্পিউটার, মোটর ভেহিকেলস, মোটর ভেহিকেলস অ্যান্ড লিজ, যেটা লিজ নেওয়া হয়েছে, লিজ অ্যাসেটও এখানে আসছে, ইলেকট্রো মেকানিক্যাল ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, গ্যাস লাইন। সিমিলারলি হেড অফিসে পাবেন ল্যান্ড, বিল্ডিং, বাউন্ডারি ওয়াল, ফার্নিচার অ্যান্ড ফিকচার, অফিস ইকুইপমেন্ট, কম্পিউটার্স, মোটর ভেহিকেলস, সবগুলো পেলেন। এই যে এসিপি সফটওয়্যার, এই দেখেন তারা এসিপি ইউজ করে, এটা ইনটেনজিবল অ্যাসেট হিসেবে এসিপি সফটওয়্যারটাকেও তারা রিকগনাইজ করছে। এইটা আবার প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের আন্ডারে না, এইটা হচ্ছে এইটা। এবং এইখানে যে একটু আগে দেখলাম যে এই লিজ, এখানে দেখবেন লিজের একটা ইস্যু আছে। এই যে এই লিস্টটা কিন্তু আইএস 16 এর আন্ডারে না, এটা আলাদা, আলাদা একটা আইএফআরএস আছে, আইএফআরএস 16 অনুযায়ী। আর এই যে এসএপিটা, এটা হচ্ছে আইএস 38 অনুযায়ী, ঠিক আছে? তো যাই হোক, এটা আমরা দেখলাম। তাহলে এখানে হচ্ছে অ্যাসেটের নামগুলো এখানে আছে, তারপরে হচ্ছে এটার ফার্স্ট অফ জুলাই মানে ওপেনিং, তারপরে কতগুলো যোগ হয়েছে এডিশনাল, তারপরে এখানে ডিসপোজাল অথবা ট্রান্সফার হয়েছে কিনা, জুন 30-এ 2023-এ ক্লোজিং ব্যালেন্স, এরপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওপেনিং কত ছিল, ডিউরিং দিয়ার চার্জ কতটুকু হয়েছে, আবার ডিসপোজালের কারণে যে ঘুরে যায়, আমরা একটু আগে দেখলাম যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হয়, এই ডিসপোজালের কারণে কি হয়েছে, ফাইনালি আমরা টোটাল হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, এটাই কলাম। আর ফাইনালি আমরা পাবো এই কলামে যে আমাদের টোটাল অ্যাকুমুলেট, এইখানে টোটাল আমাদের অ্যাসেট আসলো, অ্যাসেটটা ফিগারটা এই যে এই হচ্ছে আমার এন্ডিং ব্যালেন্স। এইটা এখান থেকে বাদ যাবে হচ্ছে এই যে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমি পাবো রিটেন ডাউন ভ্যালু। আর পাশে দেয়া আছে কোন ইকুইপমেন্ট কত বছর ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তো একটা জায়গায় এই ডট আছে, এটা মানে হচ্ছে ল্যান্ড, ডেফিনেটলি ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না। সো দিস ইজ দ্য প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট। আজকে যেটা আমরা আলাপ করতে চাচ্ছিলাম সেটা আমার 33 হলো না, 33 নেক্সট দিন যেতে হবে। আজকে মোটামুটি আহ, 100 ঘন্টার মতো আমরা ক্লাস নিলাম, 1 ঘন্টা 10 বা 100 ঘন্টা। আমি প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট রিলেটেড সবগুলো আইএস একটু আলাপ করার চেষ্টা করলাম, আইএস 16, আইএস 36, এবং হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটটা আজকে আলাপ করিনি 38, বাট এটাও আমি আর একটু আলাপ করে দিব। সো যেটুকু পড়ালাম আজকে, সেটার ভিতরে কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক প্লিজ। স্যার রিবে একটা প্রশ্ন বলেন। স্যার করবো প্রশ্নটা। প্লিজ প্লিজ। স্যার আমি অ্যাসেটের দেখুন স্যার, ধরুন একটা আমার একটা অ্যাসেট আছে, যে অ্যাসেটটা কোনো অ্যাক্সিডেন্টাল বা কোনো ফায়ার অ্যাক্সিডেন্টের কারণে ওই মেশিনারিজের একটা ড্যামেজ হয়ে গেল। সে যে পার্টটা ড্যামেজ হলো সেটা আমাদের রিপ্লেস করে আমরা নতুন ওর পার্টসটা কিনে নিয়ে এসে আমরা এই মেশিনটাকে আবার নতুন করে আহ, চালু করতে পারি। কিন্তু সেটা হচ্ছে একটা বিষয়, মানে কি বলা যায়, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা কিনে এনে এবং আমি ওটাই মেশিনের সাথে ইনস্টল করলাম, যেতে তার লাইফ সাইকেল ভ্যালুটা বেড়ে গেল। সেক্ষেত্রে আমি কিভাবে এটা ভ্যালুয়েশনটা অ্যাডজাস্ট করবো? লাইফ সাইকেল বেড়ে গেলে আসলে তো ওই আপনার লাইফ সাইকেল বেড়ে গেলে এমনি নর্মালি আমরা একসময় এফএসবি মানে ইয়ে আপনার আমেরিকান স্ট্যান্ডার্ডে বলতো, যদি কোনো লাইফ টাইম কোনো অ্যাসেটের বাড়ে তাহলে হচ্ছে ওইটা আপনার হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করতে হয়। এখন আমরা আইএসএ অটোমেটিকলি করি। তো লাইফ টাইম বাড়লে তো এটাকে ওই যে ইয়ে করতে হবে আপনার, ওই যে প্রথম হচ্ছে যে প্রথম থেকে আসি, যে অংশটা আপনার পুড়ে গেছে ওইটাকে, প্রথম পুড়ে গেলে ওটা যদি কোনো লস হয়, ওটা ডেফিনিট লস, তো ওইটাকে ডি রিকগনাইজ করতে হয়, অর্থাৎ ওইটাকে আপনার অ্যাসেট থেকে সরায় ফেলে লস রিকগনাইজ করতে হয়। তারপরে নতুন যে অ্যাসেটটা কিনলেন ওইটা আবার নতুন করে তাকে অ্যাড করতে হয়। তার মানে যে অংশটা আপনি ইকুইপমেন্টের যে অংশটা আপনি নষ্ট হয়ে গেল, পুড়ে গেল, বা ফ্ল্যাকচুয়েশনের কারণে, বিদ্যুতের কারণে, ওই অংশটাকে ডিরেকগনাইজ করবেন। ডিরেকগনাইজ করার নিয়ম হচ্ছে সেই অংশটা ক্রেডিট হবে, অর্থাৎ ওই অংশটা ক্রেডিট হবে, ডেবিট হবে হচ্ছে আপনার ওইটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর বাদ বাকিটা লস রিকগনাইজ করবেন। আর নতুন করে যখন অ্যাড করবেন তখন ওই ইকুইপমেন্টটা ডেবিট হবে, আর হচ্ছে ব্যাংক অথবা আপনার ব্যাংকের মাধ্যমে হলে ওটা ক্রেডিট হবে, মানে ওটা অ্যাড হয়ে যাবে। কারণ অ্যাড হয়ে যদি লাইফ টাইম চেঞ্জ হয়
ধরেন অ্যাড হইলো, আপনি বললেন যে লাইফ টাইম বেড়ে গেছে, তখন যেটা করতে হবে, তখন IS 8 অনুযায়ী আপনার এটাকে এই এস্টিমেট চেঞ্জ হবে। অর্থাৎ ধরেন আগে আপনি এই মেশিনটা লাইফ টাইম ছিল 10 ইয়ার্স, তো 10 ইয়ার্স থাকার কারণে আপনি সপ্তম ইয়ারে যে মেশিন পুড়ে যে নষ্ট হয়ে গেল, তাহলে আপনি হিসাব অনুযায়ী আর 3 বছর মাত্র ডেপ্রিসিয়েশন করার কথা ছিল। আপনি তখন যেটা করবেন, দেখলেন যে 3 বছর না, এটা চলবে আরো ধরেন 5 বছর, অর্থাৎ 8 বছর মোট যাবে, নতুন করে 8 বছর হলো, 5 অ্যাড হয়ে 8 হলো, এরকম যদি হয়, তখন এই যে অ্যাসেটটার যেটুকু বুক ভ্যালু ছিল, ধরেন 100 টাকা ছিল, তারে আপনি আরো নতুন করে ইকুইপমেন্ট কিনলেন আরো 300, এই মোট হয়ে গেল লেটসে এখন হলো 400। এই 400-কে এখন আপনি করবেন কি, এই 3 বছর বাকি আছে, এই 3 বছর প্লাস এই 8 বছর, তাহলে আট আট সরি, এখন 8 বছর হলো, 3 ছিল নতুন করে 5 যোগ হলো 8 হলো। এখন আপনি এটাকে ভাগ দিবেন হচ্ছে ওই 400 টাকাকে নতুন করে ভাগ দিবেন হচ্ছে 8 দিয়ে, তাহলে যেটুকু ডেপ্রিসিয়েশন আসে এটা হচ্ছে আপনার আগে ধরেন আসতো লেটসে আপনার 70 টাকা করে, এখন কমে যাবে 50 করে। এইটার জন্য কোনো রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে, এটা সিম্পল প্রসপেক্টিভ হয়ে যাবে, এটা খুব সিম্পল। এইটা IS 8 এর ভিতরেই আছে, IS 8 এর ভিডিওটা দিলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। বাট এটা আমি বলে দিলাম যে মেশিনটার আপনি যে সময় এসে এটা কিনতে চাইলেন, যে সময়টা আপনি এসে আপনি এটা একটু বাড়াই দিতে পারি, ধরেন এটা বুক ভ্যালু ছিল লেটসে 1000 টাকা বলি, তাহলে একটু ভালো শোনাবে। 1000 টাকা বলি, 1000 টাকা যদি বলি, 1000 টাকা ছিল, আপনি 1000 টাকার সময় আপনি নতুন করে একটা ইকুইপমেন্ট কিনলেন 300, এটা হয়ে গেল 1300, ঠিক আছে, 1300 হয়ে গেল। তো 1300 হয়ে গেলে এখন আপনি এটাকে এই আগে ছিল 3 বছর, মানে 300 টাকাকে আপনি 3 বছর 100 টাকা করে করার কথা ছিল, কিন্তু এখন 1300-কে আপনি করলেন হচ্ছে, 1300-কে করলেন আপনার হচ্ছে 8 দিয়ে ভাগ। সো আপনি এখন নতুন করে ডেপ্রিসিয়েশন চার্জ হবে এরকম 1300 ডিভাইডেড বাই 800, অর্থাৎ নতুন করে ডেপ্রিসিয়েশন হবে 162। সো দিস ইজ দ্য ভেরি সিম্পল, এটা নিয়ে কোনো জটিলতা নেই। সেকেন্ড আরেকটা কোশ্চেন নেই, আজকে শেষ করি আরেকটা কোশ্চেন নিয়ে। স্যার স্যার জি স্যার আমার একটা মানে এই এটা না প্র্যাকটিক্যাল একটা ছিল রেভিনিউ রিকগনিশন দিয়ে করতে পারি বলেন, স্যার? আচ্ছা, স্যার আমরা বলেন। তো হচ্ছে বিভিন্ন ব্যাংকের সাথে হুম আমরা কন্টাক্ট আছে, সার্ভিস কন্টাক্ট, হ্যাঁ। হ্যাঁ যে হ্যাঁ ধরেন আমরা ডাচ বাংলা ব্যাংকের স্যার যে কটা 200টা বুথের সাথে আমাদের কন্টাক্ট আছে, যে 200টা বুথের সাথে যে যতগুলা ইউপিএস আইপিএস লাগবে এগুলো আমরা দিব, এবং হুম, আহ, যত স্পেয়ার পার্টস লাগে সেটাও আমরা দিব। হ্যাঁ হ্যাঁ তো এখন 5 বছরের কন্ট্রাক্ট, দেখা হুম গেছে যে তাদেরকে আবার আছে যে আমার প্রতি কোয়ার্টারে তাদেরকে বিল সাবমিট করতে হয়, হ্যাঁ। তো হুম এখন এই যে যে আমার প্রথম দিকে যে আমার তার সাথে আমি প্রথমে যে হুম এই কন্ট্রাক্টের বেসিসে যে 200 আহ, ইয়েতে বুথে আমি ইউপিএস বা আইপিএস দিলাম, হুম, হুম এবং বিভিন্ন স্পেয়ার পার্টস দিলাম। তো হুম প্রতি মাসে যে আমরা তাকে যে বিলটা সাবমিট করব স্যার, হ্যাঁ। হুম তো হুম এখন আমার দরকার হচ্ছে যে এই যে তার সাথে যে কন্টাক্ট, তার সাথে তো হুম, আমার ভ্যালুতে কন্টাক্ট, টাকায় হ্যাঁ কন্টাক্ট, হুম কিন্তু আমার যে এই যে এইখানে যে বিভিন্ন আইপিএস বা ইউপিএস যাচ্ছে বা আমার র মেটেরিয়াল যাচ্ছে বা বিভিন্ন আইটেম প্রোডাক্ট যাচ্ছে, এই হুম প্রোডাক্ট গুলো তো তার সাথে আমার কন্টাক্ট না, মানে তাকে আমি সাপ্লাই দিব, বাট হুম। এই আপনাকে শোনা যাচ্ছে না। হ্যালো এবার বলেন, আপনার হ্যালো নেটওয়ার্ক, হ্যাঁ বলেন। হ্যালো বলেন, শোনা স্যার যাচ্ছে, বলেন। জি স্যার মানে আমরা যে তাকে প্রোডাক্ট তো আর সেল করতেছি না, আমরা সার্ভিসটা সেল করতেছি। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আমার দরকার হচ্ছে যে এখন এই 5 বছরের যে কন্ট্রাক্টটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে আমি কখন কখন তাকে রেভিনিউটা করব, এবং এই যে আমি তাকে যে ম্যাটেরিয়াল গুলো দিলাম এটা কি হ্যাঁ আমার কস্ট অফ গুডস সোল্ড হিসেবে আসবে কিনা? হ্যাঁ। এখানে ওই কি, ওই যে আমরা গত IFRS 15 পড়ার সময় এটাকে জি বলা স্যার। হচ্ছে কনসোলিডেটেড, আপনার একটা সার্ভিসের সঙ্গে দুইটা হতে পারে। ধরেন আমরা যারা হচ্ছে মেশিন ইকুইপমেন্ট সাপ্লাই করে বিক্রি করে, তার যেটা হয় সার্ভিসটা ফ্রি থাকে অথবা এগ্রিমেন্টের ভিতর থাকে যে প্রতি বছর যে এইটুকু সার্ভিস দিবে। এখন দেখা যায় এর ভিতরে কিছু স্পেয়ার পার্টস নষ্ট হয়, কিছু জিনিস অ্যাড হয়, তখন কিন্তু এটা সার্ভিসের যে অ্যামাউন্ট কন্ট্রাক্ট ওটা তো পাচ্ছি অথবা ফ্রি যাচ্ছে, এটা সমস্যা নেই। কিন্তু কন্ট্রাক্টে যদি লেখা থাকে যে নতুন করে ইকুইপমেন্ট লাগলে তখন অ্যাজ অ্যান্ড হোয়েন এটা কিনতে হবে বা তখন আপনি কিনবেন, তখন ওই হ্যাঁ প্রতিটা সার্ভিসের সময় ওইটাকে সেপারেট আপনার হচ্ছে
রেভিনিউ রিকগনাইজ করবেন আর ওর এগেনস্টে কস্টটাকে রিকগনাইজ করবেন, এটা আলাদা, ওটাকে সেপারেট করতে হবে। আর এগ্রিমেন্টে যদি চেঞ্জ করতে হয় তাহলে এটাকে আরেকটা আইএফআরএস 15 আছে, এটাকে বলে হচ্ছে এই মডিফিকেশন অফ দ্য কন্ট্রাক্ট। তো মডিফিকেশন অফ দ্য কন্ট্রাক্ট করার প্রয়োজন নেই, কারণ আপনার তো কন্ট্রাক্ট ছিল এরকম যে আপনি বিভিন্ন রকম ইকুইপমেন্ট তাকে অলরেডি দিয়েছেন। আমি এর ডিটেল জিজ্ঞেস করলাম না আপনারটা, বাট আমি ইকুইপমেন্ট দিয়েছি। এটা একটা সার্ভিসিং এগ্রিমেন্ট ছিল বা সার্ভিসের একটা কন্ট্রাক্ট ছিল। পরবর্তীকালে সার্ভিস করার সময় দেখা যায় যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তাকে দিতে হয়। তো যখন যেটা দিতে হয় তখন ওই ইকুইপমেন্টের যেটা ডেলিভারি করছি ওইটা আমি যদি আলাদা টাকা পাই তাহলে তো সরাসরি রেভিনিউ হিসেবে নিয়ে নিলাম। আর যদি এমন হয় যে টাকা পাচ্ছি না, সার্ভিস চার্জের ভিতরে দিতে হচ্ছে, তাহলে তো আর কিছু করার নেই, সার্ভিস চার্জ আমরা ইনকাম দেখালাম আর ওইটাকে সিওজি কস্ট অফ সার্ভিসের ভিতরে ঢুকাই দিলাম। ঠিক আছে? একদম। অর্থাৎ জি। আমরা প্রতি কোয়ার্টারে যে বিলটা সাবমিট করতেছি, হ্যাঁ, এই ওই বিলটাই সময় হচ্ছে আমাদের সার্ভিস রেভিনিউ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওইটাই আমার কন্ট্যাক্ট তখন। ওকে হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। সেপারেট থ্যাংক কন্ট্যাক্ট। ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে শেষ করি ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম।